রাজনৈতিক প্রশ্রয়ে হামলা শিকার কর্মকর্তারা, দেহরক্ষীতে নিরাপত্তা নিশ্চিত না হওয়ার শঙ্কা। চার মাসে দেশে ফিরেছেন 1 লাখ প্রবাসী কর্মী, কাজে যোগ দিতে পারছেন না প্রায় 2 লাখ। করোনায় বন্ধ প্রতিষ্ঠান, বেতন না পেয়ে সংকটে 10 লাখের বেশি শিক্ষক, বেকার অনেকেই। নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, দাম কম, রপ্তানির সুযোগ তৈরির দাবি ব্যবসায়ীদের। এবং বিদেশি হ্যাকারদের কালো থাবা দেশের ব্যাংকিং খাতে, এটিএম বুথ থেকে সরিয়ে নিচ্ছে টাকা। সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত। সাথে আছি শাফাত বিন ফরিদ। আমি আতফান জীবন। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার জানিয়ে দেব পুরো খবর। রাজনৈতিক প্রশ্রয়ে বেপরোয়া সন্ত্রাসীদের দমাতে না পারলে শুধু দেহরক্ষী দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। তারা জানান, রাজনৈতিক প্রভাবশালীদের বিরাগভাজন হয়েই হামলার শিকার হচ্ছেন মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তারা। ভীতি নিয়ে স্থানীয় প্রশাসন চালানো সম্ভব নয় বলেও মনে করছেন তারা। 6 মে ঢাকার আশুলিয়ার হাটবাজার পরিদর্শনে গিয়ে করোনার স্বাস্থ্যবিধি না মানার কারণ জানতে চাইলে রাজনৈতিক প্রভাবশালী এক ব্যক্তির হামলার শিকার হন সহকারী কমিশনার তাজওয়ার আকরাম। 4 মে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে অবৈধ বালুমহাল উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হন ইউনো আবু হাসনাম মোহাম্মদ শহীদুল হক। 11 মে সিলেটের টিলাগড়ে বিনামূল্যে ছাগল না পাওয়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী আশরাফের ওপর হামলা চালায় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। 17 আগস্ট রাজশাহীর পুঠিয়া উপজেলার ভূমি অফিসে নিম্নমানের কাজ বন্ধ করে দেয়ায় রাজনৈতিক পরিচয়ধারী ঠিকাদারের হামলায় আহত হন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন। সবশেষ দিনাজপুরের ইউনো ওয়াহিদা খানম ও তার বাবার ওপর বর্বরোচিত হামলার ঘটনা। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে হামলার শিকার হচ্ছেন সরকারি কর্মকর্তারা। এই ধরনের আক্রমণ তারাই করে যাদের পেছনে রাজনৈতিক গডফাদাররা আছেন, যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং যারা ক্ষমতাসীন রাজনীতির সাথে সংশ্লিষ্ট, তখন তারা এসব করেন। সুতরাং যারা শাসক দলকে এটার ব্যাপারে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। দেশে 492 উপজেলার 150টিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন নারী। উপজেলার ভূমি, আইনশৃঙ্খলা, হাটবাজার ইজারা সহ 63টি দায়িত্ব পালন করতে হয় তাদের। মাঠ পর্যায়ে তাই নারী কর্মকর্তারাই বেশি ঝুঁকিতে। নারী কর্মকর্তারা অন্যান্য কর্মকর্তাদের তুলনায় একটু বেশি ভালনারেবিলিটি নিয়ে কাজ করে, নিরাপত্তা নিশ্চিত করে। যারা এলাকাবাসীর ভরসার জায়গা, সেখানে আঘাত হানতে পারে কেউ, এই ধারণা আমাদের ছিল না বা ধরনের ঘটনা আগে ঘটেনি, যে কারণে এটি আমাদের সবাইকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। ঘোড়াঘাটে হামলার পর রংপুর বিভাগের 8 জেলার 58 উপজেলার ইউনোদের নিরাপত্তায় আনসার নিয়োগ হয়েছে। তবে এটাই যথেষ্ট নয় বলে মনে করেন সাবেক এই স্থানীয় সরকার সচিব। এই অবস্থা বন্ধ না করলে তাদের মধ্যে ভীতি কাজ করবে, এবং ভীতি কাজ করলে তারা স্টেশনে, যেমন অনেকে স্টেশনে থাকেন না, একটা অভিযোগ থাকে, সবাই অভিযোগ করেন। তো এই ধরনের যদি নিরাপত্তা না থাকে, তাহলে লোকজনের স্টেশনে না থাকে জেলা পর্যায়ে থাকার চেষ্টা করবে তারা। নিরাপত্তার কথা যদি বলেন, পুলিশ, আনসার বা বডিগার্ড, ওই নিরাপত্তা দিয়ে কেউ নিরাপদ হবেন না। দণ্ডবিধি 186 ধারায় বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের বাধার দণ্ড 3 মাসের জেল জরিমানা, আর 353 ধারা অনুযায়ী আক্রমণ বা বল প্রয়োগ করলে 3 বছরের জেল জরিমানা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দুর্বৃত্তের হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহেদ হোসেন। তবে ওয়াহিদার শরীরের ডান পাশ এখনও অবশ। গত বুধবার মধ্যরাতে ঘোড়াঘাটের ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে দুর্বৃত্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায়।
তাদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেলে নেওয়া হয়। মাথায় গুরুতর আঘাত থাকা ইউএনওকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচার হয় তার। পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয় ৭২ ঘণ্টা। ওয়াহিদার চিকিৎসায় গঠিত ৮ সদস্যের মেডিকেল বোর্ড সকালে বৈঠক করে। শারীরিক অবস্থা বিবেচনায় বোর্ডের সিদ্ধান্তে তাকে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়। ওয়াহিদার শরীরের ডান পাশ এখনও অবশ, এজন্য ফিজিওথেরাপি দেয়া হচ্ছে বলে জানান বোর্ডের প্রধান ডাক্তার মোহাম্মদ জাহেদ হোসেন। ওনার শারীরিক অবস্থার অনেকখানি উন্নতি হয়েছে, কিন্তু ওনার যে ডাইন পাশটা অবশ ছিল সেটার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি। কারণ কবে হবে বা কীভাবে হবে বা কতদিন লাগবে আমরা বলতে পারবো না, কিন্তু সেটার জন্য প্রয়োজনীয় যে ফিজিওথেরাপি সেটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। পুরনো স্মৃতিগুলো সব স্মরণ করতে পারছেন, ওনার পরিবারের অবস্থা সম্পর্কে উনি খোঁজখবর নিচ্ছেন, ওনার সন্তানের খোঁজ নিচ্ছেন। ওয়াহিদার স্বামী রংপুরের পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্ত্রীর সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন তিনি। কয়েকদিন থেকে উনি কথা বলছেন, তবে একবারে সম্পূর্ণ স্বাভাবিক তো নয়, তবে কথা বলতে পারছেন আর কি, রেকগনাইজ করতে পারছেন এতটুকু আর কি। হ্যাঁ, আর আরো 4 দিন মনে হয় অবজারভেশনে রাখা হবে। এদিকে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন ওয়াহিদার বাবার অবস্থারও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তাদেরকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এদিকে গ্যাস লাইনের উপর অবৈধভাবে মসজিদ নির্মাণের প্রমাণ পেয়েছে তিতাস। এছাড়া লাইনে লিকেজের বিষয়ে মসজিদ কর্তৃপক্ষ আবেদন করেনি বলেও দাবি সংস্থাটির। নারায়ণগঞ্জের পশ্চিমতলার মসজিদে বিস্ফোরণে গ্যাস লাইন লিকেজ সংস্কার না করার অভিযোগ ওঠে তিতাসের বিরুদ্ধে। এরপরই তদন্ত কমিটি গঠন করে সংস্থাটি। তদন্ত শেষ হওয়ার আগেই সোমবার ফতুল্লা জোনের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম সহ 4 কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হলো। দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তদন্তে দোষ প্রমাণ হলে চাকরিচ্যুত করা হতে পারে। এদিকে গ্যাস লাইনের ত্রুটি এবং মসজিদটি গ্যাস লাইনের উপর নির্মাণ হয়েছে কিনা তা জানতে খনন শুরু করেছে তিতাস। এরই মধ্যে মসজিদের উত্তর পাশে রাস্তার নিচে একটি লাইনে ছিদ্র পাওয়া গেছে, আর দক্ষিণে গ্যাস লাইনের উপর নির্মাণ হয়েছে মসজিদের সিঁড়ি। আমরা স্পেসিফিক জানতে চাচ্ছি, এই মসজিদ কমিটি এই লিকেজটাকে রিপেয়ার করার জন্য কাকে বলছে। যদি কাউকে সে ফোনেও বলে থাকে সেটা আমাকে দরকার, যে কাকে সে বল, এবং উনি যাকে বলছে সেটা যদি তিতাসের ঠিকাদার বলেন, আমাদের কোনো পরিচিত লোক থাকে, তিতাসের যদি কোনো কর্মকর্তা কর্মচারী থাকে, আপনি আমাকে লিঙ্কটা দেন, তখনই আমরা সেটা ম্যানেজমেন্টের কাছে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য, চরম প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি সুপারিশ করবে। গ্যাস লাইনের লিকেজ সরানোর ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ কোনো আবেদন করেনি বলে দাবি করেছেন তিতাসের তদন্ত দলের প্রধান। পাশাপাশি ঘুষ চাওয়ার অভিযোগের সত্যতা মেলেনি বলেও জানান তিনি। আর মসজিদ কমিটির সহায়তা পেলে বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে চায় সংস্থাটি। মসজিদের অনুমোদন আছে কিনা সেটা লাগবে, মসজিদ আমার লাইনের উপর আসছে কিনা সেটা লাগবে, মসজিদ যেখানে বানাইছে সেই জমিটা মসজিদের জন্য দেয়া কিনা, আমাদের পাইপলাইন থেকে মসজিদটা কতটুকু দূরে, এই সব ডকুমেন্টসগুলো আমার একটা সুন্দর এবং একটা নিরপেক্ষ রিপোর্ট সাবমিট করার জন্য এই তথ্যগুলো দরকার। এই তথ্যগুলো যদি মসজিদ কমিটি আমাকে সহযোগিতা করে তাহলে আমি দিতে পারব। এদিকে তদন্তের অংশ হিসেবে গণশুনানির আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। গ্যাসের বিষয়, ওখানে তো গ্যাসের বিষয়, বিদ্যুতের বিষয়টা, মসজিদের নির্মাণ বিষয়টা, সবগুলো বিষয় আমরা দেখতেছি, সবগুলো বিষয় মাথায় রেখে আমরা এগোচ্ছি। আসলে তদন্ত শেষ না পর্যন্ত স্পেসিফিক বলা যাচ্ছে না যে কোন বিষয়টা আমরা দেখতেছি। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় 4টি কমিটি হলেও এখনও কেউ তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। এদিকে নারায়ণগঞ্জের তল্লা মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27 জন। চিকিৎসাধীন 9 জনের 8 জনই আছেন আইসিইউতে। সোমবার সন্ধ্যায় ছাড়া পেয়েছেন 1 জন। একথা জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকেরা। পিতার কাঁধে সন্তানের লাশ, পৃথিবীর সবথেকে ভারী বোঝা, সবচেয়ে মর্মান্তিক। 32 বছরের সন্তানকে হারিয়ে তাই শোকে নিথর তার বাবা। শরীরের 96% পুড়ে যাওয়ায় ইমরান চলে গেছে না ফেরার দেশে। এটা বড় ছেলে, এইটাই আমার সংসার চালাইতো।
এটি আমার লক্ষ্মী আমার বাবা ৫৫ বছর বয়সী মোহাম্মদ ফরিদ কৃষিকাজ করে চালাতেন ৬ জনের সংসার। পুড়ে গেছে শরীরের ৯৩%, ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালী। পরিবার প্রধানকে নিয়ে তাই দুশ্চিন্তায় দিশেহারা তার সন্তান। দেখেছি বাবার বেশি একটা অবস্থা ভালো না, সারা শরীর পুড়ে গেছে, যেরকম বোঝা যায় অবস্থা বেশি ভালো না। হাসপাতালের আবাসিক সার্জন জানান, দগ্ধদের বেশিরভাগই আইসিইউতে। সবারই তো ইনহেলেশন বার্ন আছে। এই ইনহেলেশন বার্ন আসলে খুবই ডেঞ্জারাস এই বার্ন, এটা কারণ আমরা তো জানি আমাদের শ্বাসনালী পুড়ে গেলে আসলে আর কিছুই থাকে না। যদি 1% লোকের শুধু ফেসটা পুড়ে যায়, শুধু শ্বাসনালী পুড়ে যায়, তবু কিন্তু মারা যেতে পারে। সেক্ষেত্রে বার্নের পার্সেন্টেজ হবে 1%, কিন্তু সেই হিসাবে আসলে আমরা বলতে পারতেছি না যে আসলে ওগুলো আমরা বাঁচাইতে পারবো না। এর জন্য ওগুলি সবগুলি ক্রিটিক্যাল অবস্থা বা আশঙ্কাজনক অবস্থার মধ্যেই আছে সব। গত শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নামাজ পড়ার সময় অগ্নিদগ্ধ হন ৩৭ মুসল্লি। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। মোহাম্মদ মামুন নামের ওই যুবককে সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়। শরীরে 15% দগ্ধ নিয়ে শুক্রবার রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন পোশাক কারখানার কর্মী মোহাম্মদ মামুন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার হাসপাতাল ছাড়েন তিনি। হাসপাতাল ছাড়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মামুন, তুলে ধরেন ঘটনার ভয়াবহতা। বাসার থেকে আমি আসছি আমাদের টাইমে, ওখানে আসছে কিছু সদাই নিয়েছিলাম মুদি দোকান থেকে, এখন যাইতেছিলাম, এখন আসতে করে দেখি এসিটা বাস্ট হয়েছে। আমি তো গলির ভিতরে ছিলাম, পরবর্তীতে দেখি যে মসজিদের অনেক মানুষ ঝাঁপাই ঝাঁপাইয়া ময়লা পানির ভিতরে পড়তে আসে, সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। মামুন জানান, মসজিদের পাশের গলিতে প্রায় সময়ই গ্যাসের গন্ধ পেতেন তিনি। হ্যাঁ, গ্যাসের গন্ধ ছিল আগে থেকে ছিল। কিরকম ছিল আগে, কিভাবে টের পাইতেন? হালকা হালকা বের হইতো। মামুনের দু পা, বাঁ হাত, ঠোঁট, নাক ও গলার একাংশ দগ্ধ হয়। সোমবার দুপুরে তার পোড়া জায়গা ড্রেসিং করা হয়। এরপর চিকিৎসকেরা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা দেখবেন, জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার 1.5 ভাগ, 1 টাকাও খরচ করতে পারেনি 269 প্রকল্প। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তবে বিস্তারিত এখনই প্রকাশ করা হবে না বলে নিজ দপ্তরে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ ঘটনায় পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে না বলেও মনে করছেন তদন্ত কমিটির প্রধান। 31 জুলাই কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। ওই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2 আগস্ট 3 সদস্যের একটি কমিটি গঠন করে। পরদিন কমিটি পুনর্গঠন করে 4 সদস্যের করা হয়। কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সহ কমিটির 4 সদস্য সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন। 3 আগস্ট থেকে শুরু করে 4 দফা সময় বাড়িয়ে এ প্রতিবেদন জমা হয়। প্রতিবেদনে হত্যার উৎস, কারণ, করণীয় সম্পর্কে মতামত দেওয়া হয়েছে। আমাদের রিপোর্টে যে উৎস, কারণ এবং আমরা সুপারিশ প্রণয়ন করেছি। আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবেই তাদের ভূমিকাকে ম্লান করবে না। তদন্ত প্রতিবেদন গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, যেহেতু পুলিশের তদন্ত চলছে তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রকাশ করা হবে না, তবে আদালত চাইলে দাখিল করা হবে। পরবর্তীতে আমাদের সচিব মহোদয় এইগুলো বিশ্লেষণ করে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবে। আর আপনারা নিশ্চয়ই জানেন এটা একটা পুলিশি তদন্ত চলছে, মানে আদালতের নির্দেশনা অনুযায়ী। সেই জায়গায় আমরা এখন এই সম্বন্ধে প্রকাশ্যে আমরা কিছু জানাতে পারবো না। আমরা আদালতকে এটার সম্বন্ধে জানিয়ে দেব, আদালত মনে করলে এটাকে আমাদের থেকে নিয়ে যাবেন অফিসিয়ালি।
দীর্ঘ এই তদন্তে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলী সহ মোট ৬৮ জনের সাক্ষ্য নেয় কমিটি। এসব তথ্য উপাত্ত নিয়ে ৮০ পৃষ্ঠার প্রতিবেদনটিতে ১৩ দফা সুপারিশও করা হয়েছে বলে জানা গেছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ আত্মসাৎ ও পাচারে অভিযুক্ত পিকে হালদার দেশে ফিরতে চান। আদালতকে বিষয়টি জানিয়েছেন আইনজীবী। তিনি কবে দেশে ফিরতে চান তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানির অবসায়ন চেয়ে বিনিয়োগকারীদের এক আবেদনের শুনানি হয়। শুনানির এক পর্যায়ে আদালতে আইনজীবী জানান পিকে হালদার দেশে ফিরতে চান, তবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই সময় আদালত পিকে হালদার কবে দেশে ফিরতে চান তা জানাতে নির্দেশ দেয়। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, পিকে হালদার দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ায় থাকতে হবে। ৩,৬০০ কোটি টাকার বেশি আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ পিকে হালদারের বিরুদ্ধে। উনি কখন আসতে চায় সেটা আমাদেরকে জানান, সেই অনুযায়ী আমরা তাহলে রাষ্ট্রপক্ষ এবং দুদককে শুনে আমরা যথাযথ আইনি একটি আদেশ দিব। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সপ্তাহের ব্যবধানে মাছের সরবরাহ বাড়ায় খুশি জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। ইলিশের আমদানি রপ্তানির কর্মযজ্ঞে উৎসবমুখর মাছের ঘাটগুলো। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় বেড়েছে মাছের উৎপাদন। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জাল ফেললেই উঠে আসছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। বিশেষ করে জেলার রামগতি ও কমলনগর উপজেলার আলেকজান্ডার মতিরহাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় গত সপ্তাহ থেকে বেড়েছে ইলিশের সরবরাহ। জালে ইলিশ বেশি পাওয়ায় দিন রাত মাছ ধরায় ব্যস্ত জেলেরা। মৌসুমের এ সময়ে বাজারে ইলিশের ভালো দাম পাওয়ার আশা তাদের। আগের তুলনায় মাছ ভালো হয় নদীতে এবং মাছের চাহিদা ভালো। এত বড় ইলিশ মাছ আমরাও ধরতে পারি না। ইলিশ মাছ 2 কেজির উপরে মাছ আগে। মাছ ভালো পাওয়া যায়, মাছ মোটামুটি ৫,০০০-৬,০০০ টাকা বড় মাছ আলি ওঠে। ইলিশের সরবরাহ বাড়ায় জমজমাট জেলার মাছের বাজারগুলো। 1 কেজি ওজনের 1 হালি ইলিশ এখন বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। কম দামে ভালো ইলিশ পেয়ে খুশি সবাই। ইদানিং কালে মতিরাটে একটু মাছ দেখা দিয়েছে মোটামুটি, তার সাথে দামও সহনীয় পর্যায়ে ভালো পাইছি মাছ এবং কি জেলেরাও মোটামুটি সন্তুষ্ট। মৎস্য বিভাগ বলছে, টানা বৃষ্টিতে এবার নদীতে পানি বেশি থাকা এবং জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় বেড়েছে ইলিশের উৎপাদন। পরিবেশ অনুকূলে থাকায় জেলায় এবার গত বছরের চেয়ে ইলিশের উৎপাদন 5,000 টন বেড়ে 25 মেট্রিক টন হবার আশা তাদের। একটু নিচ থেকে ধরা পড়তেছে বেশি, হাতিয়া, তারপরে আমাদের লক্ষ্মীপুরের নিচের অংশ আলেকজান্ডার, তারপরে সেন্টার খাল, টাঙ্কি, তারপর বাত্তির খাল, কমলনগর এলাকায় ধরা পড়তেছে বেশি। আস্তে আস্তে এটা উপরের দিকে উঠে আসছে, তো এইখানেও ধরা পড়বে। লক্ষ্মীপুরে প্রায় 52,000 জেলের মধ্যে নিবন্ধন রয়েছে 42,000-এর। এ দফায় জেলেরা নদীতে মাছ ধরতে পারবে 7 অক্টোবর পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশালের মোকামগুলো এখন ইলিশ ভরা, তবে সরবরাহ অনুযায়ী ক্রেতা কম, তাই কমে গেছে দাম। লাভ না হয় দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, রপ্তানির সুযোগ থাকলেও এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যেত। বরিশালের মোকামগুলো ইলিশে সয়লাভ। খুশি হওয়ার বদলে উল্টো মন ভার ব্যবসায়ীদের। চাহিদার চেয়ে যোগান বেশি হওয়ায় পড়ে গেছে দাম। এখন আকার ভেদে প্রতিমন ইলিশ বিক্রি হচ্ছে 16,000 থেকে 40,000 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, বাজার এমন থাকলে মোটেও লাভ হবে না তাদের। এখন মাছ হলো দাম, মাছ প্রচুর মাছ, যার কারণে আমরা দাম কম পাই। ছেলেদের 10 দিন সাগরে থাকে, এরপরে আইসা যদি এই জায়গায় বসে থাকতে হয় মাছ নেয়া, সাথে সাথে বিক্রি না হয়। এক সপ্তাহে বরিশালের মোকামগুলোতে ইলিশ উঠেছে 21,000 মণ। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় বাজারে এত ইলিশের চাহিদা নেই। রপ্তানির সুযোগ থাকলে লাভবান হতো মৎস্যজীবীরা। ফ্যাক্টরি যারা আছে, এদের কোল্ড স্টোর আছে, তারা মাছ স্টোর করে না, কারণ তারা স্টোর করে আগে বিদেশে রপ্তানি করত। এখন এক্সপোর্ট বন্ধ থাকার কারণেই তারা ফ্যাক্টরিওয়ালা কেউ মাছ কিনতেছে না, বিদেশে মাছ বিক্রি করতে আমাদের কষ্ট হচ্ছে। মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, মা ইলিশ রক্ষায় কঠোর পদক্ষেপের কারণে উৎপাদন বেড়েছে, তাই জেলেরা মাছ পাচ্ছেন বেশি। আপনারা জানেন যে আমরা ফেব্রুয়ারি মাসেও শীতেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে বড় সাইজের ইলিশ পেয়েছি। আমরা আশা করছি এই বছরও এই ইলিশটা আমরা পাবো।
আমাদের এই মৎস্য অধিদপ্তরের এবং সংশ্লিষ্ট সকলের কার্যক্রমের ভিত্তিতে এই ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবছর বরিশালে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন, যা গত বছরের চেয়ে 8,000 মেট্রিক টন বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে সাগরের কাছাকাছি এলাকাগুলোতে প্রচুর ইলিশ ধরা পড়লেও বিপরীত চিত্র পদ্মা ও মেঘনার উজানের অংশে। দিনরাত নদীতে ভেসেও রূপালী মাছের দেখা পাচ্ছেন না শরীয়তপুরের জেলেরা। তবে মৎস্য কর্মকর্তাদের আশা মাসের শেষ নাগাদ এ পরিস্থিতির উন্নতি হবে। ইলিশের খোঁজে জাল নিয়ে পদ্মা মেঘনায় ভেসে বেড়াচ্ছেন শরীয়তপুরের জেলেরা। তবে রূপালী মাছের দেখা পাওয়া যেন তাদের জন্য ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মৎস্য বিভাগের হিসেবে গত বছরের জুলাই ও আগস্টে শরীয়তপুরে ইলিশ ধরা পড়ে 1016 মেট্রিক টন, আর এবছর একই সময়ে ধরা পড়েছে মাত্র 222 মেট্রিক টন। দিনরাত নদীতে ঘুরেও ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। জালিরা অনেক টাকা ঋণ হয়ে গেছি আরবদারের কাছে, দিতে পারতে আসি না, আমরা এখন দেশে চলে যেতেছি। 7 জন লোক থেকে আমরা নৌকায় 2000 টাকা উপরে খরচ, আমরা 1000 2000 এরকম বেশি। নদী তীরের আড়তগুলোতে ইলিশের সরবরাহ কম হওয়ায় হতাশ পাইকাররাও। 15-20 টন মাছ বিক্রি হইতো, কিন্তু এবছর তার তুলনায় 10 মণ মাছও বিক্রি হয় না, এত কম মাছ। এই সময় মনে করেন 12 টন 14 টন মাছ দৈনিক সংগ্রহ করতাম, বেচতাম, কিনতাম। তো এই বছর তার তুলনায় 2 টন 2.5 টন, তার 3 ভাগের 1 ভাগ মাছ হয়। মৎস্য কর্মকর্তারা বলছেন, তলদেশ ভরাট হওয়ায় মাছ নদীতে বেশ কিছু ডুবোচর তৈরি হয়েছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে ইলিশের স্বাভাবিক বিচরণ। তবে কিছুদিনের মধ্যে এই পরিস্থিতি কেটে যাবে বলে আশা তাদের। তাদের যে মাইগ্রেশন রুট আছে, যেখানে যে পথে ইলিশগুলো চলাচল করে, সেই পথগুলোতে যদি কিছুটা হলেও যদি কোনো ব্যারিয়ার বা বাধার সম্মুখীন হয়, তারাও সেখানে হয়তো বা এই কারণে আসতে তাদের সমস্যা হতে পারে। তো মূল বিষয়টা আমার কাছে যেটা অনুমিত হচ্ছে সেটা হলো যে আবহাওয়াজনিত কারণ। পদ্মা ও মেঘনার তীরবর্তী জেলা শরীয়তপুরে ইলিশ শিকার করে জীবিকা চলে 32,000-এরও বেশি জেলের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনাকালের গত 4 মাসে দেশে ফিরেছেন প্রায় 1 লাখ প্রবাসী কর্মী। ফ্লাইট বন্ধের আগে বিভিন্ন মেয়াদে ছুটিতে এসে কাজে যোগ দিতে পারছেন না আরও প্রায় 2 লাখ। পাসপোর্ট ভিসা প্রস্তুত থাকার পরও কাজে যেতে পারেনি আরও অন্তত 1 লাখ। করোনার মধ্যে চরম অনিশ্চয়তায় অন্তত 4 লাখ কর্মী। চাকরি হারিয়ে 1 এপ্রিল থেকে 30 আগস্ট পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন 29,714 প্রবাসী কর্মী। ফেরার তালিকায় দ্বিতীয় অবস্থানে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব, সেখান থেকে ফিরেছেন 20,829 জন। দেশে ফেরা কর্মীরা জানান, করোনার কারণে কাজ হারিয়ে প্রবাসী অবস্থানের কোনো উপায় ছিল না, কিন্তু ফিরে যাওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আটকে পড়া এসব কর্মীদের আবারও প্রবাসে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা তাগিদ বিশেষজ্ঞদের। যারা ফিরতে পারবেন না তাদের জন্য দেশেই কর্মসংস্থান তৈরির পরামর্শ দিচ্ছেন তারা। আমরা অনেকগুলো ক্ষেত্রেই বাংলাদেশ সরকারের সাথে কাজ করছি। একটি পরামর্শ হচ্ছে প্রবাসী কর্মীদের শিক্ষা এবং প্রশিক্ষণে বিনিয়োগ বৃদ্ধি। আমাদের গবেষণা বলছে দক্ষ কর্মীরা বেশি আয় করেন, বেশি সঞ্চয় করেন এবং বেশি অর্থ দেশে পাঠাতে পারেন। ঠিক এই জায়গাটিতেই আমাদের কাজ করতে হবে। এখন থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের বিদেশি দূতাবাসগুলোর মাধ্যমে যোগাযোগগুলো করতে হবে যে এই মানুষগুলো যেন আবার যায়, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সাথে যেন অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে যেন বাড়ানো যায়। এইটা যদি নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু আমাদের যে 2, 2.5, 3 লাখ মানুষ তারা কিন্তু একেবারেই বেকার হয়ে পড়বে। সরকার বলছে করোনার কারণে বেশিরভাগ দেশেই প্রবাসী কর্মীদের প্রবেশাধিকার দিচ্ছে না, আর এ কারণেই যত বিপত্তি। তবে এ সংকট দীর্ঘায়িত হবে না বলেও মত পররাষ্ট্রমন্ত্রীর। আমাদের শ্রমিকরা যে কাজ করে, এই ক্লিনিং এর কাজ, এই সব, সেই আমিরাতের লোক আর সৌদি লোক ওরা অনেকেই এটা করতে পারবে না। সুতরাং চাইলেও আমাদের অনেকেই সহজে বিদায় করতে পারবে না। বাংলাদেশিদের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য, সেখানে বাজার হারালে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেশের প্রবাসী আয়ে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনা পরিস্থিতিতে বেতন বন্ধ 10 লাখ শিক্ষকের বেকার হয়ে পড়েছেন অনেকেই। মানবেতর জীবন কাটছে অনেকের। শিক্ষা মন্ত্রণালয় বলছে, করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া শিক্ষকদের পাশে থাকার চেষ্টা করছেন তারা। করোনা পরিস্থিতির কারণে 18 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কবে খুলবে তাও নিশ্চিত নয় এখনো।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনিশ্চয়তায় শিক্ষকদের জীবিকা। ঢাকার একটি বেসরকারি স্কুলে চাকরি করেন আব্দুল করিম। 6 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না তিনি। ভাড়া বাসা ছেড়ে এখন থাকেন বিভিন্ন জায়গায়। কিভাবে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করবেন খুঁজে পাচ্ছেন না তার কুলকিনারা। আমি আর্থিকভাবে খুবই সংকটে আছি। নিজের প্রয়োজন, পরিবারের প্রয়োজন কোনো কিছুই এখন মেটাতে পারতেছি না। নন এমপিও সহ বিভিন্ন স্তরের প্রায় 10 লাখ শিক্ষকের অবস্থা কম বেশি একই রকম। শিক্ষক নেতারা বলছেন, করোনা পরিস্থিতিতে নামী প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগ বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের বেতন বন্ধ। অনেকেই ম্যানেজিং কমিটি কর্তৃক অনেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিছু নির্যাতিত হয়েছে, চাকরিচ্যুত হয়েছে। এটা আসলে অমানবিক। শিক্ষকদের যদি সেভাবে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা না করা হয় তাহলে কিন্তু আগামী দিনে শিক্ষার গুণগত মানোন্নয়ন হবে না। শিক্ষা মন্ত্রণালয় বলছে, নন এমপিও শিক্ষকদের সীমিত আকারের সহায়তা দেয়া হয়েছে। আরও কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে কাজ চলছে। আমরা নজরে রাখছি যে যতটুকু সম্ভব আমরা এই নন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য করব, শুধু শিক্ষক নয়, কর্মচারীদের জন্য। সামর্থ্য থাকার পরও যেসব প্রতিষ্ঠান শিক্ষকদের বেতন দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম মাসে 650-র বেশি প্রকল্পে খরচ হয়েছে 100 টাকারও কম। আর 1 টাকাও খরচ করেনি এমন মন্ত্রণালয় ও বিভাগ 14টি। অর্থনীতিবিদরা বলছেন, বছরের শুরুতে প্রকল্পের কাজে ধীরগতি রীতিতে পরিণত হয়েছে। যদিও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বলছে, শুরুর দিকে প্রস্তুতি ও টেন্ডার প্রক্রিয়ার জন্য গতি কম থাকে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে গতি কম থাকে অর্থবছরের শুরুতে, কিন্তু শেষ দিকে তড়িঘড়ি করে শেষ করা হয় প্রকল্পের কাজ। এতে কাজের মান নিশ্চিত করা সম্ভব হয় না। আবার বেশিরভাগ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বেড়ে যায় ব্যয় ও মেয়াদ। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার মাত্র 1.5 ভাগ। 100 টাকারও কম খরচ করেছে এমন মন্ত্রণালয় ও বিভাগ 35টি। আর 14 মন্ত্রণালয় ও বিভাগ 269 প্রকল্পে 1 টাকাও খরচ করতে পারেনি। প্রারম্ভে কিন্তু আমাদের গতিটা একটু থাকে, স্লো থাকে। বিশেষ করে আপনি দেখবেন যে পূর্ত কাজ যেগুলো, হয়তো টেন্ডারিং প্রক্রিয়া আছে, বিড ডকুমেন্ট প্রস্তুতকরণ আছে, নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দেওয়ার বিষয় থাকে। পরবর্তী যে প্রান্তিকগুলো আছে তখন কিন্তু প্রোগ্রেসটা ঠিকই আমরা ঈপ্সিত লক্ষ্যে আমরা এগোতে পারি। এটির ট্রেন্ডটা এরকমই। অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবায়নের জন্য প্রস্তুত কিনা তা নিশ্চিত না হয়েই অনেক সময় প্রকল্প অনুমোদন করা হয়। এছাড়া নিয়োগ ও কেনাকাটায় দীর্ঘসূত্রতা এবং ভূমি অধিগ্রহণের জটিলতায় বাস্তবায়নে ধীরগতি দেখা যায়। আমাদের কোনো প্রকল্পই সময় মতো শেষ হয় না বা বাজেটের ভেতরে শেষ হয় না, এটা তো এখন একটা রীতির মতো হয়ে গেছে। সমস্যাগুলো প্রতি যথেষ্ট নজর দেওয়া হয়েছে কিনা এটা নিশ্চিত করা না গেলে এগুলো বারবারই প্রতিটা প্রকল্পেই এই ধরনের বাধার সম্মুখীন হতে হবে। চলতি অর্থবছরে এডিপির আকার 2,14,611 কোটি টাকা। প্রথম মাসে ব্যয় হয়েছে 3,500 কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 697 কোটি টাকা কম। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও বিদেশি হ্যাকারদের কালো থাবা দেশের ব্যাংকিং খাতে। এরই মধ্যে বাংলাদেশে ম্যালওয়্যার পাঠিয়েছে হ্যাকাররা। হামলা প্রতিরোধে এটিএম সহ বিভিন্ন ধরনের অনলাইন সেবা সীমিত করছে ব্যাংকগুলো। ঘটনা অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। রাজধানীর মতিঝিলে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। বলা হয়েছে, হ্যাকিং রোধে বুথের সেবা সীমিত করা হয়েছে। পাশের আরেকটি ব্যাংকের বুথেও দেখা মিলল এমন বিজ্ঞপ্তির। কালকে আমাদের ব্যাংক থেকে এটা দিয়ে গেছে, 12টা থেকে 6টা পর্যন্ত বন্ধ। 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত স্যারেরা যতক্ষণ থাকে তখন চলে, এরপরে স্যারেরা গেলে বন্ধ থাকে। ভিসা, মাস্টার কার্ড সহ বিভিন্ন অনলাইন সেবাও সীমিত করেছে কোনো ব্যাংক। কর্তৃপক্ষ বলছে, গ্রাহক ভোগান্তি হলেও নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের সিকিউরিটি কভারেজকে এনহ্যান্স করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমরা ফিজিক্যাল ভিজিলেন্সও বাড়িয়ে দিয়েছি। সুইফট যে ঘটনাগুলো ঘটতে পারে, সুইফটেরও আমরা এখানে কিছু স্টেপস নিয়েছি।
আগস্টের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সাইবার হামলার বিষয়ে সতর্ক করে ঢাকার মার্কিন দূতাবাস। নড়ে চড়ে বসে কম্পিউটার কেন্দ্রিক অপরাধ তদন্ত কমিটি সার্ট। এরই মধ্যে 3টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্কে ম্যালওয়্যার ছেড়েছে বিগল বয়েজ নামের একটি হ্যাকার গ্রুপ, যার মাধ্যমে এটিএম বুথ, পজ মেশিন, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়ার চক্রান্ত করছে গ্রুপটি। সিআইডি বলছে সাইবার হামলার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন তারা। আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি, আমরা মনিটরিং করছি, কিন্তু আমি বলবো যে স্কেট হওয়ার কোনো কিছু নেই। আমরা চেষ্টা করছি এবং গভর্নমেন্ট ফোরামেও যেখানে আছে সেখানে আমরা ইনফরমেশন শেয়ার করছি। আমাদের পুলিশের কয়েকটি ইউনিট আছে, সেখানে আমরা একসাথে কাজ করি। এদিকে বছর দুয়েক আগে ব্যাংক খাতের সাইবার নিরাপত্তা বিষয়ে গবেষণা করে বেসরকারি সংস্থা বিআইবিএম। গবেষকরা জানান, সাইবার নিরাপত্তা নিশ্চিতে দেশের ব্যাংকগুলোর বিনিয়োগ তুলনামূলক কম। এছাড়া সাইবার নিরাপত্তা বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনেক নির্দেশনা ব্যাংকগুলো যথাযথভাবে পালন করে না বলেও অভিযোগ আছে। গত বছর 2000 কোটি টাকারও বেশি আমরা ব্যাংকিং এর প্রযুক্তি উন্নয়নে খরচ করেছি। এর মধ্যে একটা বড় অংশ আমরা সাইবার নিরাপত্তার জন্য খরচ করেছি, প্রায় 7 থেকে 10%। গোয়েন্দারা জানায় 2019 সালের জুনে রাজধানীর বাড্ডায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে হ্যাকিংয়ের ঘটনায় আটক করা হয়েছে ইউক্রেনের 6 নাগরিককে। আর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা বিশ্বের সবচেয়ে বড় সাইবার হামলা হিসেবে পরিচিত। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 12 সেপ্টেম্বর খুলছে ট্রেনের সব টিকিট কাউন্টার, তবে অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি হবে বলে জানিয়েছে রেলওয়ে। রেলওয়ে জানিয়েছে, করোনার ঝুঁকি এড়াতে অর্ধেক আসনে যাত্রী বহনের সিদ্ধান্ত বহাল থাকছে। টিকিটের অর্ধেক কাউন্টারের মাধ্যমে কেনা যাবে, বাকি অর্ধেক টিকিট কেনা যাবে মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে। এর মধ্যে 2% আগের মতোই রেলের কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্ধারিত থাকবে। অনলাইনের ক্ষেত্রে 6টির বেশি টিকিট কাটা যাবে না। সকাল 8টা থেকে কাউন্টারে ও সকাল 6টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কাউন্টার ও অনলাইনে টিকিট কাটার সব নিয়ম প্রযোজ্য হবে 12 সেপ্টেম্বর থেকে। করোনার কারণে থমকে গেছে বগুড়ার আবাসন ব্যবসা। ফ্ল্যাট বিক্রি এবং বুকিংই শুধু কমেনি, কিস্তির টাকাও সময় মতো দিতে পারছেন না ক্রেতারা। আটকে গেছে বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ। এতে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতা দুপক্ষই। মার্চে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই বগুড়ার বিভিন্ন এলাকায় থেমে যায় ভবন নির্মাণের কাজ। বিভিন্ন প্রকল্পে বুকিং এবং প্রস্তুত হওয়া প্রায় 700 ফ্ল্যাট বিক্রির অগ্রগতিও হয়নি আর। এতে আটকা পড়ে বগুড়া রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের 33 সদস্য প্রতিষ্ঠানের পাশাপাশি এ ব্যবসায় জড়িত আরও অন্তত 70 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বড় অঙ্কের বিনিয়োগ। মার্চ এপ্রিলে টোটালি বন্ধ ছিল, কোনো কাজই হয় নাই, অফিসও বন্ধ ছিল অফিসিয়াল ইনস্ট্রাকশনের জন্য। আমাদের অনগোয়িং 12টা প্রজেক্ট, তা নেক্সট 1 ইয়ারে আমরা আশা করতেছি যে এটা আস্তে আস্তে পিক আপ হবে। বিভিন্ন প্রকল্পে ফ্ল্যাট বুকিং দেওয়া ক্রেতারাও সময় মতো দিতে পারছেন না কিস্তির টাকা। অনেক আমাদের প্রজেক্ট বসে গেছে, অনেক শ্রমিক বেকার হয়ে পড়ে গেছে এবং অনেক ক্রেতারা তারা সময় মতো কিস্তিটা দিতে পারছে না। বিশেষ করে যারা কিস্তিতে নিছেন তারা সময় মতো কিস্তি দিতে পারছে না। এতে আমাদের তো খুবই অসুবিধা হয়ে গেছে। রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন বলছে, সরকারি সহযোগিতা না পেলে অনেকেই টিকে থাকতে পারবেন না এ ব্যবসায়। এখন যদি আমরা সরকার থেকে প্রণোদনা যদি না পাই তাহলে আমরা আর ফিরে দাঁড়াতে পারবো না। অনেকে ব্যাংক লোন নিয়েছে, আমাদের দেওয়ালে পিঠ থেকে। বর্তমানে বগুড়ায় আবাসন খাতে আটকে আছে প্রায় 500 কোটি টাকা। ব্যবসায় গতি না ফিরলে এ অর্থ ফিরে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন সংশ্লিষ্টরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাসে পেঁয়াজের আড়ত খুলেছেন ব্যবসায়ীরা। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম চেম্বারের কার্যালয়ে পেঁয়াজ আড়তদারদের সাথে এক বৈঠকে এই আশ্বাস দেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। রোববার খাতুরগঞ্জে পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে 10 ব্যবসায়ীকে 77,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে সোমবার পেঁয়াজের আড়ত বন্ধ রাখেন ব্যবসায়ীরা। খাতুনগঞ্জের মূল রাস্তা বন্ধ করে দেন আড়তদাররা। সারাদিন বিক্ষোভ করেন ব্যবসায়ী ও শ্রমিকরা, ফলে ভোগান্তিতে পড়েন বিভিন্ন জেলার পেঁয়াজের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। আড়তদারদের অভিযোগ, আমদানিকারকরা দাম সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজ না দেয়ায় হয়রান হতে হয় তাদের। ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গার তীর পুনঃদখল রোধ উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।
শ্যামবাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত এলাকায় সোমবার সকাল থেকে চলে এই অভিযান। এ সময় দখলমুক্ত হয় প্রায় 2 কিলোমিটার এলাকা। উচ্ছেদ করা হয় অন্তত 55টি ছোট বড় আধা পাকা অবৈধ স্থাপনা। পাশাপাশি নিলামে বিক্রি করা হয়েছে 2.5 লাখ টাকার জ্বালানি কাঠ। বুড়িগঙ্গায় নৌরুটের যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে 2016 সালে সদরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটারের সড়কটি নির্মাণ করে বিআইডব্লিউটিএ। এতে খরচ হয় 15 কোটি টাকা। 20 ফুট প্রশস্ত আরসিসি সড়কটি অবৈধ দখলের কারণে সংকুচিত হয়ে পড়ে, তাই যানজট লেগেই থাকে। ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলগামী লঞ্চ যাত্রীরা। অভিযোগ আছে প্রভাবশালী মহল ও প্রশাসনকে ঘুষ দিয়ে অসাধু খুচরা ব্যবসায়ীরা দখল করেছে রাস্তার ফুটপাত, আর নদীর তীর দখল করেছেন সামনের জমির মালিক। কোটি কোটি টাকা খরচ করে ফুটপাতে টাইলস বসানো হয়েছে, কিন্তু টাইলসগুলোর পরে লাকড়ির ব্যবসা করতেছে, একদম শ্যামবাজারে তরকারির ব্যবসা, এদিকে লাকড়ির ব্যবসা, পুরো রাস্তা দখল করে ফেলছে। অনেক দিন ধরে এখান দিয়ে যাওয়া আসা করা হয় এবং কি 1 ঘন্টা ধরে বসে থাকতে হয়। সড়কটি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ চালায় বিআইডব্লিউটিএ। নদীর তীর ও রাস্তার আশপাশের অবৈধ দখলদারদের সরিয়ে দেন তারা। অধিক মুনাফার লোভে যার যার আড়তের সামনে তারা ওই রোডের উপর দখল করে আপনার ভাসমান ফৈরা ব্যবসায়ীরা এখানে কিন্তু আপনার এই পুরা রোডটাই দখল করে যান চলাচল এবং মানুষের চলাচল আপনার একেবারে ক্ষীণ করে দিয়েছে। অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদীর জায়গা দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনাই পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে কিংবা নদীকে আশ্রয় করে যাদের জীবন ধারণ তাদের সুবিধার জন্য এই স্থাপনাটা আমরা করে দিয়েছি, কিন্তু কতিপয় ব্যক্তি বারবার উচ্ছেদ করার পরেও তারা আবার অবৈধ স্থাপনা করেছেন এবং তাদের বিভিন্ন মালামাল রেখে এই রাস্তাটা শুরু করে ফেলেছেন, যার ফলে আমার 5 মিনিটের যে জায়গাটা সেটি অতিক্রম করতে আমার 1 ঘন্টারও বেশি সময় লাগছে। উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার দায়ে মফিদুল ইসলাম নামে এক আড়তদারকে আটক করে পুলিশ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। বার্সার অনুশীলনে ফিরেছেন মেসি। মহাতারকার ক্যাম্পে ফেরায় স্বস্তি কাতালান শিবিরে। বিশ্বে করোনায় প্রাণহানি কমলেও ভারতে বাড়ছে। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যু হয়েছে 3700-র বেশি মানুষের। এর মধ্যে শুধু ভারতেই মারা গেছে 1129 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 72,800 ছাড়িয়েছে। নতুন 75,000-এর বেশি রোগী নিয়ে আক্রান্তের সংখ্যা 42.5 লাখ। বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 8,96,000। নতুন করে সংক্রমিত হয়েছে 1,94,000। মোট সংক্রমিত 2,74,00,000-এর বেশি। 24 ঘন্টায় ব্রাজিলে প্রাণ গেছে 315 জনের। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,27,000। নতুন শনাক্ত 10,000-এর বেশি। এদিকে যুক্তরাষ্ট্রেও প্রাণহানি কমেছে। 24 ঘন্টায় প্রাণ গেছে 286 জনের। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে 25,000 মানুষ। আর্জেন্টিনায় একদিনে 270 জনের মৃত্যু হয়েছে। এদিকে প্রথমবারের মতো করোনার ভ্যাকসিন প্রকাশ্যে আনল চীন। রাজধানী বেইজিংয়ে আয়োজিত বাণিজ্য মেলায় ভ্যাকসিন প্রদর্শন করা হয়। করোনা প্রাদুর্ভাবের পর চীনে এটি প্রথম মেলা। 5 সেপ্টেম্বর থেকে শুরু এই মেলায় অংশ নিয়েছে 18,000 প্রতিষ্ঠান। এর মধ্যে আছে চীনের ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক ও সিনোফার্ম। মূল্য নিয়ে কিছু না জানালেও বছরে 30 কোটি ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আছে বলে জানিয়েছে সিনোভ্যাক। সেই সাথে তৃতীয় পর্যায়ের পরীক্ষার পর এবছরের শেষেই ভ্যাকসিন বাজারজাতের কথা জানিয়েছে তারা। এদিকে চীনা ট্যাবলয়েড গ্লোবাল টাইমস বলছে, সিনোভ্যাক ও সিনোফার্মের আবিষ্কৃত ভ্যাকসিনের প্রতি 2 ডোজের দাম $146 কম রাখা হবে। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি কোমা থেকে বেরিয়ে এসেছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জার্মানির চিকিৎসকেরা। সোমবার এক বিবৃতিতে বার্লিনের চ্যারিটি হাসপাতাল জানায়, নাভালনির সঙ্গে কথা বললে তিনি সাড়া দিচ্ছেন। যদিও বিষক্রিয়ার ফলে দীর্ঘমেয়াদী ক্ষতির প্রভাব সম্পর্কে বলার সময় এখনও আসেনি বলে জানায় কর্তৃপক্ষ। শিগগির ভেন্টিলেশন সরিয়ে নেওয়া হবে বলে জানান নাভালনির মুখপাত্র। এর আগে বুধবার নাভালনির শরীরে নোভিচক গ্রুপের নার্ভ এজেন্ট প্রয়োগের কথা নিশ্চিত করে জার্মানি, যদিও বিষ প্রয়োগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করে মস্কো। গত 20 আগস্ট রাশিয়ার অভ্যন্তরীণ ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন 44 বছরের নাভালনি। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় জার্মানিতে।
সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় 8 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে সৌদি আরব। তবে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। 5 জনকে 20 বছর করে আর 3 জনকে 7 থেকে 10 বছরের মধ্যে জেল দেওয়া হয়েছে। এর আগে সাংবাদিক খাশোগি হত্যার সঙ্গে সরাসরি যুক্ত থাকায় 5 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে জেল এবং বাকি 3 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। পরে হত্যাকারীদের খাশোগির পরিবারের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দেওয়া হলে চূড়ান্ত রায়ে 5 জনের সাজা কমালো সৌদি আদালত। 2018 সালে 2 অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে প্রবেশের পর নিখোঁজ হন খাশোগি। পরে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে রিয়াদ। শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা পরীক্ষা। প্রথম দিনে 17 ক্রিকেটার সহ 24 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়েছেন মুশফিক তাসকিনরা। বাকি ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফের নমুনা নেওয়া হবে আজ। ফলাফল পাওয়ার পর বুধবার থেকে আবার শুরু হবে অনুশীলন। ক্যাম্প শুরুর আগে আরও একবার সবার করোনা পরীক্ষা করা হবে। হোম অফ ক্রিকেটের একাডেমি ইনডোর জিমনেশিয়াম ফাঁকা। ক্রিকেটাররা পেয়েছেন অনাকাঙ্ক্ষিত বিরতি। সেই বিরতিতেই করোনা পরীক্ষার মুখোমুখি তারকারা। মুশফিক মাহমুদুল্লাহ সৌম্যদের করোনা পরীক্ষার জন্য যার যার বাসায় গিয়ে বিসিবির মেডিকেল সদস্যরা সংগ্রহ করেছেন নমুনা। প্রথম দিন সংগ্রহ করা হয়েছে 24 জনের নমুনা। দ্বিতীয় দিন বাকি ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, বল বয়দের নমুনা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক দোয়া চেয়েছেন সতীর্থদের জন্য। মাহমুদুল্লাহ, তাসকিন, সৌম্য সবাই এখন অপেক্ষায় নেগেটিভ রিপোর্টের। টেস্ট রেজাল্ট পেতে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে। এর মধ্যে অল্প বিরতির পর যখন বিসিবির ট্রেনিং কার্যক্রম আবার শুরু হবে, এই টেস্টে যারা নেগেটিভ হবেন তারা ট্রেনিং কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এদিকে ছুটি কাটিয়ে ফিরে হোম কোয়ারেন্টিনে আছেন 2 কোচ, রাসেল ডোমিঙ্গো ও রায়ান কুক। আগে থেকেই হোটেলবন্দি আছেন নিক লি ও ক্যালিফ্যাতো। বিসিবির চাওয়া কোচিং স্টাফরা করোনা পরীক্ষা করে দ্রুত মাঠে ফিরুক। দেশে ফিরেই সাকিব আল হাসান যেমন করোনা পরীক্ষা করিয়ে মাঠে নেমে পড়েছেন দ্রুতই। কোচদের ক্ষেত্রেও তেমনটা হোক এমন আবেদন জানাবে বিসিবি। শ্রীলঙ্কা সফরের দল নির্বাচকেরা চূড়ান্ত করে ফেলেছেন। তবে হেড কোচের সাথে আলোচনা না করে বোর্ডে জমা দিতে পারছেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মঙ্গলবার আলোচনা সেরে জমা দেবেন। আর সভাপতির অনুমোদন পাওয়ার পর দল ঘোষণা হতে পারে বুধ অথবা বৃহস্পতিবার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বার্সার অনুশীলনে ফিরেছেন মেসি। দলবদল নিয়ে নাটকীয়তার পর আর্জেন্টাইন মহাতারকার ক্যাম্পে ফেরায় স্বস্তি কাতালান শিবিরে। সমর্থকের আসন্ন মৌসুমে দারুণ কিছুর অপেক্ষায় আছেন। তাদের বিশ্বাস, ক্লাব কর্তাদের সঙ্গে মনোমালিন্য প্রভাব ফেলবে না মেসির পারফরমেন্সে। এদিকে গণমাধ্যমের খবর, অধিনায়কত্ব ছেড়ে দিতে চান LM10। আর সেই জায়গায় নেতৃত্ব কার হাতে আসবে তারও আভাস মিলেছে। বিরতির পর প্রি সিজন ক্যাম্পে ফিরেছেন আগেও। ভিন্ন প্রেক্ষাপটে এবারের ফেরা যেন প্রত্যাবর্তন। দলবদল নিয়ে নাটকীয়তা শেষে প্রিয় তারকার জন্য অপেক্ষা ফুরিয়েছে সমর্থকদের। মেসি অবশেষে ফিরেছেন বার্সার অনুশীলনে। গেল 2 সপ্তাহ যে চাপ গেছে তার ছাপ নেই শরীরী ভাষায়। অনুশীলনে মেসি একেবারে পুরনো চেহারায়। আপাতত একাই প্রস্তুতি সারবেন, পরবর্তীতে যুক্ত হবেন দলগত অনুশীলনে। আর্জেন্টাইন মহাতারকার আগমনে যেন প্রাণ ফিরেছে কাতালোনিয়ায়। মেসি বার্সেলোনার সেরা খেলোয়াড়, তার মতো কাউকে হয়তো আর দেখব না। আমি চেয়েছিলাম সে থাকুক, দিন শেষে সেটাই হয়েছে। মেসির মতো ফুটবলারের এমন সময় দেখতে হবে ভাবিনি, ওর জন্য খারাপ লেগেছে। আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে আর মেসির ক্যারিয়ার বার্সাতেই শেষ হবে। আইনি লড়াই এড়িয়ে যেতে ইচ্ছের বিরুদ্ধে থেকে গেছেন আরও এক মৌসুম। দলের সমর্থন হারিয়েছেন সেই খবরও আছে তার কাছে। পরিস্থিতি বুঝে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছেন। তবে এত কিছুর পরও মেসি নাম্বার 1 হয়েই থাকবেন, তাতে সন্দেহ নেই সমর্থকদের। বার্সেলোনায় মেসিকে দরকার। সে ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ। তার সমমানের কোনো ফুটবলার বার্সাতে নেই। নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে, কিন্তু বার্সাতে থেকে যাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছি। মেসি নেতৃত্ব ছেড়ে দিলে অধিনায়কের আর্মব্যান্ড উঠবে বুস্কেটস কিংবা পিকের হাতে। এখন প্রশ্ন, মেসিকে কিভাবে ব্যবহার করবেন কোম্যান। নতুন কোচের পরিকল্পনা বুঝতে সময় লাগবে আরও কিছুদিন।
ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএফএ নেশনস লিগের গ্রুপ পর্বে নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়েছে ইটালি। চলতি আসরে এটি আজুরিদের প্রথম জয়। আমস্টারডাম অ্যারেনায় দুদলই খেলেছে রক্ষণাত্মক, তবে ইটালির আক্রমণের ধার ছিল কিছুটা বেশি। প্রথমার্ধে আধিপত্য করেছে রবের্তো মানচিনির দল। দারুণ কিছু আক্রমণেও ফরোয়ার্ড ইম্মোবিল গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ডেডলক ভাঙে প্রথমার্ধে যোগ করার সময়। ইম্মোবিলের ক্রসে হেডে গোল করেন নিকোলো বারেল্লা। এই গোল শোধ করতে পারেনি নেদারল্যান্ডস। চলতি আসরে এটি তাদের প্রথম হার। একটু করে জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইটালি। অন্যদিকে 3 পয়েন্ট নিয়ে 2 নম্বরে অবস্থান ডাচরা। করোনার প্রভাবে আর্থিক সংকটে ছিল রিয়াল মাদ্রিদ। তার উপর সান্তিয়াগো বার্নাব্যু সংস্কারে ব্যয় হয়েছে 800 মিলিয়ন ইউরো। এ কারণে ট্রান্সফার মার্কেটে নিশ্চুপ স্প্যানিশ জায়ান্টরা। তবে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে আটঘাট বেঁধে নামবে ম্যানেজমেন্ট। কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডের মতো বড় তারকা আছে রিয়ালের টার্গেটে। এদুয়ার্দো কামিভিঙ্গাও আছেন নজরে। দল ঢেলে সাজাতে 261 মিলিয়ন ইউরো খরচ করবে লস ব্লাঙ্কোস। মোটা অঙ্কের বাজেটের যোগান আসবে গ্যারেথ বেলকে বিক্রি করে। জিদানের সাথে সম্পর্কে ফাটল ধরায় এই সামারে বার্নাব্যু ছাড়ার সম্ভাবনা ওয়েলস তারকার। এরই মধ্যে বার্নাব্যু ছেড়েছেন হামেস রদ্রিগুয়েজ। লেফট ব্যাক সার্জিও রেগিলনও আছেন বিক্রির তালিকায়। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস বাফুফে নির্বাচনে। সভাপতি পদে কাজী সালাউদ্দিনের সাথে লড়াইয়ে নেমেছেন সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক এবং বাদল রায়। তবে নতুন চ্যালেঞ্জ নিয়ে চিন্তিত নন কাজী সালাউদ্দিন। তার নেতৃত্বে সম্মিলিত প্যানেল ভোটের লড়াইয়ে জিতবে, আশাবাদী 3বারের বাফুফে সভাপতি। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বড় চমক। আলোচনার বাইরে থেকে হঠাৎই সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক। স্বতন্ত্রভাবেই নির্বাচন করার লক্ষ্য ঘরোয়া ফুটবলের জনপ্রিয় কোচের। তার পাশাপাশি সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ে যোগ দিয়েছেন বাদল রায়। আর সিনিয়র সহসভাপতি পদে আব্দুস সালাম মুর্শিদিকে চ্যালেঞ্জ জানাবেন আরেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত প্যানেলের পরিচিতিতে নেই তেমন কোনো চমক। সভাপতি, সিনিয়র সহসভাপতি আর সহসভাপতি পদে গত কিছুদিনের আলোচিত নামগুলোই ঠাঁই পেয়েছে। সহসভাপতি পদে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও তমা গ্রুপের আতাউর রহমান প্রথমবার নির্বাচন করছেন। বিদায়ী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু প্রমোশন পেয়ে এবার সহসভাপতির লড়াইয়ে আর চতুর্থ জন কাজী নাবিল আহমেদ। প্রতিদ্বন্দ্বীর কথা যেটা বলছেন, আপনারা তো সবাই আমাকে চিনেন এবং লাস্ট 3টা ইলেকশন তো আমি করেই এসেছি নাকি। তো 71-এ যেরকম যুদ্ধ লড়েছি, 2008-এ ইলেকশন করেছি, 2012-তে করেছি, 16-তে করেছি। ইলেকশন করতে হলে করব। আমরা আজকে যেগুলো আপনাদের সামনে পড়ে শোনালাম, দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার প্যানেল। 21 জনের সম্মিলিত পরিষদের কাজী সালাউদ্দিনের নেতৃত্বে এই প্যানেলটি আমরা আজকে উঠালাম। ধন্যবাদ। অন্যদিকে জেলা বিভাগীয় ফুটবল আর ক্লাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্যানেল ঘোষণা আসেনি। তবে সভাপতি ও সিনিয়র সহসভাপতি পদে এই প্যানেল থেকে প্রার্থী থাকছে না সেটা নিশ্চিত। এটা আমি মনে করি না যে এটা ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে। তারা প্যানেলের বাইরে আছে, এই কারণে তারা ভোট পাবে না। প্যানেলে থাকলে ভোট বেশি পাবে, এটা আমি বিশ্বাস করি না। সম্মানিত ডেলিগেটরা যদি তাদেরকে আস্থায় নেয়, তাহলে তারা প্যানেলের বাইরে থাকলেও তারা ভোট পাবে। সব মিলিয়ে 3 দিনে 21টি পদের জন্য মোট 49টি মনোনয়ন বিক্রি হয়েছে জানিয়েছে বাফুফে। সভাপতি পদে 3 জন, সিনিয়র সহসভাপতি পদে 2 জন, সহসভাপতি পদে 8 জন এবং সদস্য পদে 36। এই কয়েকটি মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিবেন প্রার্থীরা। যাচাই বাছাই আর প্রত্যাহার শেষে আগামী রোববার প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের বিলে সাদা আর গোলাপি পদ্ম ফুলের সাথে ফুটেছে নতুন এক প্রজাতির পদ্ম। হলুদাভ এই পদ্ম ফুলের প্রজাতি বিরল বলছেন এর ওপর গবেষণা চালানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। আর ঘরের কাছেই ফোটা পদ্ম ফুল যে বিরল প্রজাতির তা জেনে স্থানকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে তৈরি হয়েছে আগ্রহ। পুরো হলুদ নয়, তবে অনেকটা হলুদাভ। চেনা গোলাপি পদ্মের পাশে বিল জুড়ে ফুটে আছে। এশিয়া মহাদেশে সাধারণত যে ধরনের পদ্ম ফুল দেখা যায় তা থেকে বেশ খানিকটা ভিন্ন নতুন এ পদ্ম। সাদা বা গোলাপি পদ্মের চেয়ে প্রায় 5 গুণ বেশি পাপড়ি এ পদ্মে। স্থানীয়রা বলছেন কয়েক বছর ধরে নতুন এ পদ্মের দেখা মিলছে বিলে।
স্থানীয়ভাবে বিষয়টি জানা থাকলেও এবছর একদল গবেষক একে বিরল প্রজাতি হিসেবে চিহ্নিত করায় নতুন করে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। পদ্মফুলের নতুন প্রজাতি নিয়ে আগ্রহী হয়ে উঠছেন উদ্ভিদ বিজ্ঞানীরাও। এই পদ্ম ফুলের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এখানে কমপক্ষে 55 থেকে 60টি পাপড়ি নিয়ে এক একটা পদ্ম ফুল হয়। গত বছর ঠিক এমন সময় এই ফুলই ছিল, এইবার মানে আরো বেশি রঙের ফুল আছে। যদি এটা নতুন প্রজাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়, নামকরণ হবে এবং অবশ্যই সেক্ষেত্রে বাংলাদেশের নামটা নতুনভাবে আবার আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একদল গবেষক পদ্মের নতুন এ প্রজাতি নিয়ে গবেষণা চালাচ্ছেন। তারা বলছেন, বাংলাদেশে এই প্রথম এ ধরনের পদ্ম ফুলের সন্ধান মিলল। গবেষণার পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে এই প্রজাতির পদ্ম হবে উদ্ভিদ বিজ্ঞানের নতুন সংযোজন। আমাদের জানা মতে এই মানে ভারতবর্ষ বা যেখানে যেখানে পদ্ম আছে, আমাদের প্রাথমিক অবজারভেশনে এইরকম নেচারের পদ্মের কিন্তু আমরা কোনো ইনফরমেশন এখনো পাইনি। এখন আমেরিকান পদ্মের সঙ্গে আমাদের এই পদ্মটার কি মিল অমিল কোথায় আছে সেগুলোও কিন্তু আমাদের আসলে দেখার বিষয় আছে। এটাও আমরা আসলে কিন্তু আরো কাজ করে যাচ্ছি। এর মধ্যে নতুন এ জাতের পদ্মের ছবি সহ কিছু তথ্য উপাত্ত যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নামকরণ বিভাগ এবং বিশ্বের সবচেয়ে বড় হার্বেরিয়ান জাদুঘর ইংল্যান্ডের কিউ গার্ডেনে পাঠিয়েছেন গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।